এই যে আপনাদের যে সমন্বয়ক, এই টার্মটা এক ধরনের নতুন। যে আমরা যে কোনো সংগঠন বা যে কোনো সংগঠনের আমরা যে পরিচিত সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, নানান ধরনের ফরম্যাটে হয়, কিন্তু এই সমন্বয়ক শব্দটাকে কেন আপনারা ইউজ করলেন? সমন্বয়ক তার কাছ থেকে একটু শুনি। আচ্ছা, আমি যদি বলি সমন্বয়ক ব্যাপারটা হচ্ছে এখানে একক নেতৃত্বের দিকে না, যে একক নেতৃত্ব থাকবে। এই নেতৃত্বটা থাকবে ভাগ করা, মানে নেতৃত্ব থাকবে এক ধরনের ডিসেন্ট্রালাইজ, যদি আমি বলি এইভাবে বলি। নেতৃত্ব থাকবে বিকেন্দ্রীকরণ। নেতৃত্বটা একক কোনো ব্যক্তির হাতে থাকবে না, যে ব্যক্তিটি যদি কোনো কারণে তার গ্রেফতার হয় বা কোনো কারণে আন্দোলন থেকে উইথড্র করে দিতে পারে, এমনও হতে পারে যে একজনই হাইলাইট, হ্যাঁ এটাও হতে পারে, প্রেসিডেন্ট বা অমুক এই আন্দোলনে একক কোনো ফিগার তৈরি হওয়া বা এরকম না। যে নেতৃত্ব ছিল মূলত সবার মাঝে, যাতে সবার দায়িত্বটা নিয়ে নেতৃত্বটা আগায়। মাসুদ যদি সবাই লিডার এই টাইপ থেকে মাসুদ, এই বিষয়টা হচ্ছে সমন্বয় হচ্ছে মানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা যখন আন্দোলনটা করতেছিলাম, সমন্বয় করতেছিলাম, যে যার যার জায়গা থেকে আন্দোলন করতেছিল আমরা তাদের সাথে যোগাযোগ করে সমন্বয় করতেছিলাম, কর্মসূচিগুলো দেয়া। এখন সমন্বয় বিষয়টা হচ্ছে আমাদের কিছু অভিজ্ঞতা ছিল তখন আমরা যখন বসেছি এটা নিয়ে, যে আমরা কি সভাপতি সেক্রেটারি দিব, আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক দিব, সদস্য সচিব দিব নাকি অন্য কিছু দিব। তখন আমাদের কাছে বিভিন্ন পরামর্শ আছে। তখন একটা বিষয় আছে যে লাস্ট যত এক্সপিরিয়েন্স আছে তখন দেখা যাচ্ছে একক নেতৃত্ব হয়ে যাচ্ছে এবং একসময় কেউ কাউকে মানতে চাচ্ছে না। আন্দোলনটা বিকেন্দ্রীকরণ হচ্ছে না, এক কেন্দ্রিক থেকে যাচ্ছে। যেমন ঢাকায় বসে সে সিলেটের কমিটি দিয়ে দিচ্ছে যাতে সিলেটেও মুখোমুখ নেতৃত্ব দিবে, বাট সিলেটে কারা নেতৃত্ব দেওয়ার যোগ্য সে ঢাকায় বসে জানে না। তখন আমরা কি করেছি, আমরা এই জায়গায় করেছি হচ্ছে প্রথম থেকেই সারা দেশের সমন্বয়ের, আমি ভাইরা তো সামনে থেকে লিড দিত, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সারা দেশটাকে সমন্বয় করার জন্য। আমরা কি করেছি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেছি আপনারা কারা লিড দিচ্ছেন, আপনারা তাদের তালিকা করে কতজন লিড দিবেন। আপনারা যদি মনে করেন 10 জন, আপনারা যদি মনে করেন 20 জন, আপনারা যদি মনে করেন 30 জন, আপনারা তালিকাটা দেন, অর্ধেক সমন্বয়ক অর্ধেক সহ সমন্বয়ক এভাবে দেন। আপনারা সমন্বয় করুন, তোর মধ্য থেকে 2 জনের সাথে আমরা এখান থেকে সমন্বয়, সেন্ট্রালও বলিনি আমরা তখন, সেন্ট্রালও না, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয় করবো। তো এইভাবে আমরা যখন করছি, মানে যে একটা কলেজ থেকে সে বলছে যে ভাই, কেউ ফোন দিয়ে বলছে কয়েকজন, ভাই আমরা এখানে আন্দোলনে লিড দিচ্ছি, আমরা সমন্বয় টিমটা করতে চাচ্ছি, আচ্ছা করে দেন। তারা যেটা পাঠাইছে সেটাই আমরা পোস্ট করে দিচ্ছি যে তারা এখানে নেতৃত্ব, এখানে মানে হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে এখানে যেটা ছিল, যেহেতু নেতৃত্বের জায়গাটায় ঢাকা ইউনিভার্সিটি নিচ্ছে, বাট কমিটি করার ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি ওই জায়গা থেকে হয়ে আসা কমিটি, সেটাকে যার কারণে আন্দোলনটা একদম অর্গানিক ছিল। আমরা এই আন্দোলনটাকে কোনো মতে মানে হচ্ছে কৃত্রিমতা দিই নেই, ফুল অর্গানিক্যালি যেখান থেকে আন্দোলন উঠবে সেখান থেকে এমনি তুলবে, বীজ বপন হতো, বীজ বপন করেছি, এখন এখান থেকে সারা গাছ উঠবেই, এভাবে হচ্ছিল। শেষে যেটাতে ছিলাম আমরা আন্দোলনের এক দফার বিষয়তে, তো সেদিন বিকেলবেলা যখন হচ্ছে এই ঘোষণাটা দিই, সাথে সাথে মানুষ এক দফা নিয়ে প্রচারণা, অনলাইনে প্রচারণা শুরু করে দিয়েছে। এটা দেখার পরে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন তো সুবিধাভোগী গোষ্ঠী থাকে বিভিন্ন জায়গা থেকে, সেদিন রাতে আমরা তো ওখানে 3 জন ছিলাম, আমার জুনিয়র আর একজন সিনিয়র সহ, আমি সব লিড করতাম। তো হচ্ছে সেখানে বিভিন্ন জায়গা থেকে মানে হচ্ছে প্রায় সেই দিন নিশ্চিত হয়ে যাচ্ছে সরকার পড়তেছে, প্রায় মানে হচ্ছে সবাই ডিজে ভাই বলেন সবাই জেনে গেছে সরকার পড়তেছে মোটামুটি, বাট শুধুমাত্র প্রাইম মিনিস্টার বুঝে নাই যে উনি পড়তেছে। এটা আন্দোলন আমাদের ঢাকা 11 লং মার্চের 2 দিন আগের ঘটনা। সেদিন সন্ধ্যার পরে আমাদের উপর কঠিন একটা চাপ প্রয়োগ করা হয়, যে হচ্ছে তারা আমাদের লোকেশনটা জানতো, আমরা কোথায় থাকি, আমাদের সাথে ইয়ে করে তোমাকে এক দফা এখনই ঘোষণা দিতে হবে, এক দফা এখনই ঘোষণা দিতে হবে। তো আমি এক দফা ঘোষণা দিব, আপনারা এক্ষুনি চাচ্ছেন কেন? আমাদের কাছে একটা বিবৃতি লিখে পাঠিয়েছিল, যেটা ঘোষণা দাও এটাই। তো আমরা এক দফা ঘোষণা দিতে প্রস্তুত, অলরেডি দিয়ে দিছি, মানে ডিরেক্টলি এক দফা আকারে ঘোষণা দিতে প্রস্তুত। কিন্তু আমরা তখন বলছিলাম যে এখানে কিছুই ক্লিয়ার না, আপনি এক দফার পরে কি হবে, কেমন হবে, এটা কোন দিন? এটা হচ্ছে গভর্নমেন্ট পড়ছে হচ্ছে 5 তারিখে, এটা হচ্ছে 3 তারিখ, মানে 3 তারিখ এজেন্সি থেকে বলতেছি। আমি এজেন্সিও বলবো না, কোনো কিছু বলবো না, বাট একটা গোষ্ঠী, বিরাট প্রভাবশালী গোষ্ঠী, মানে হচ্ছে তারা শিওর সরকার পড়তেছে এবং তারা আজকে ফেলতে চাচ্ছে, আমাকে ঘোষণা, আমার হাতে ঘোষণা দেওয়া হবে, মানুষ নাম্বার আসতে ওনারা ফেলে দিবে, মানে ছাত্ররা চাচ্ছে না। আমরা তখন, আমি রিফাত রশিদ সহ মাহিন ভাই সহ আমরা 3 জন, তখন আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমাদের যখন এটা পাঠানো হয়েছে, আমরা প্রথমে রাজি হয়েছি, ঠিক আছে আমরা এক দফা ঘোষণা দিব, যেহেতু দিতেই হবে। কিন্তু যখন আমাদেরকে ঘোষণাপত্রটা ওনারা রেডি করে দিয়েছে, বলতে এই ঘোষণাপত্র আমরা ঘোষণা দিব না, কারণ হচ্ছে ওই ঘোষণাপত্র কিছুই ক্লিয়ার না, যে হচ্ছে কারা ক্ষমতায় আসবে পরে,
অ্যান্ড হচ্ছে কতদিন থাকবে। আমরা আরেকটা মানে হচ্ছে 75 পরবর্তী অবস্থা তৈরি করতে চাই নাই বা 75 তৈরি করতে চাই নাই, একদম স্টেট কাটলি পড়ছে হচ্ছে এখানে হয়তো আপনারা আজকে হয়তো প্রাইম মিনিস্টার আক্রমণও করতে পারেন, আরেকটা 75 পুনরাগঠন করতে পারে, কি হবে আমাদের কাছে ক্লিয়ার না। অথবা আপনারা নিজেরা বিভিন্ন ধরনের মেকানিজম করে আপনারা ক্ষমতা নিতে পারেন, অনেক কিছু হইতে পারে। যদি আপনারা ক্ষমতা নিতে চান, আপনারা কয়দিন থাকবেন, কয়দিনের মধ্যে নির্বাচন দিবেন, আমাদের কাছে ক্লিয়ার করেন। এবং মানুষের সাথে কেমন মানে হচ্ছে কেমন সরকার হবে, কিভাবে হবে, সিভিল হবে নাকি হচ্ছে মিলিটারি হবে, কি রকম চাচ্ছেন ক্লিয়ার করেন। সেটা নিয়ে আলোচনা করার অনেক সময় আছে। তোমরা তো ঘোষণা দিসব পড়ে যাচ্ছে না, করেন না, আপনার এটা ক্লিয়ার করা ছাড়া আমরা ঘোষণা দিব না। স্টেট কাট এটা নিয়ে আমাদের রাতের প্রায় 10:30 পর্যন্ত ওনাদের সাথে অনেকবার বিতর্ক হয়, প্রচুর চাপ সৃষ্টি করা হয়। এরপরে বলা হচ্ছে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিবে করবা নাকি করবা না, আর না হয় তোমাদের এই লোকেশন ব্যাপারে সবাই জেনে যাবে, করে যাবে। তো তখন বললাম যে হচ্ছে আপনার লোকেশন ব্যাপার জানান বা এখানে মেরে ফেলেন, যা ইচ্ছা করেন। একদম স্ট্রিক্টলি আমরা 3 জন এভাবেই কথা বলেছি, আপনার যা ইচ্ছে এখানে তাই করতে পারেন, কিন্তু আপনারা আমাদেরকে ক্লিয়ারলি না বললে আমরা দেশকে আরেকটা অরাজক অবস্থার দিকে ফিরিয়ে দিব না। সেই সময়ে এর মাঝখান দিয়ে আমরা আবার কন্ট্যাক্ট করি হচ্ছে নাহিদ ভাইয়ের সাথে, তখন তো ওনারা বেরিয়েছেন, আসিফ ভাইয়ের সাথে। আমাদেরকে নাহিদ ভাই পরামর্শ দেন আজকে রাতটা অন্তত ধরে রাখো, কারণ আমাদের কেওয়াজ আমি বলছিলাম যে আমাদেরকে হচ্ছে নাহিদ ভাই, আক্তার ভাই, আসিফ ভাই, ওনার 3 জন সহ ভাইয়েরা সহ ওনারা আমাদের গুরু হচ্ছে। ওনার যদিও অ্যাক্টিভিজম একটা সময় ছেড়ে দিয়েছেন, পরে আবার এসেছেন, বাট হচ্ছে ওনারা আমাদেরকে এমন একটা দিয়ে গেছেন যাতে হচ্ছে দেশের বিরুদ্ধে মানে এমন কিছু যায়, মানুষের ক্ষতি হয়, স্ট্যান্ড নিতে মানে কেমন স্ট্যান্ডটা নিতে হবে এবং কোন পরিস্থিতিতে। আমাদের কাছে একটা কনফিডেন্স আছে, আমরা যদি এখানে যদি আমরা ধরা পড়ে যাই, ওনারা যেটা চাচ্ছেন সেটা কখনো হবে না। এখন আমরা ধরা না পড়লে আজকে না হলে কালকে হবে। এরপরে এটা আমরা নাহিদ ভাই এই আসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করি, ওনারা বলেন যে হচ্ছে তোমরা যেভাবে আজকে রাতটা ধরে রাখো, সাহস হারাইও না, তোমাদেরকে ওরা কিচ্ছু করতে পারবে না, ওরা হয়তো ধমক টমক দিবে, কিন্তু ওরা তোমাদেরকে ছাড়া আবার সামনে দিকে যদি চাই সরকারকে পালাইতে তারা পারবে না। এই স্ট্যান্ড নেওয়ার পরে বাংলাদেশে হয়তো একটা বড় রক্তপাত থেকে রক্ষা পাইছে।